আমি যখন প্রথম এটা বিল্ডিংটা করলাম, এটা তো একটা চ্যালেঞ্জ ছিল। প্রথমে আমি নিজে করতে চাইলাম, দেখি যে এটা ইজ ভেরি এক্সপেন্সিভ। তখন আমি কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বললাম, ঢাকাতে তো করতে পারলাম না। পরে আমি যেটা করলাম, ডেস্টিটিউট পিপলদের জন্য করলাম এটা, যে যাদের কোনোই থাকার জায়গা নেই, টাকা পয়সা নেই, কিছু না, যাদের দেখারও কেউ নেই, তাদের জন্য এটা করলাম। তো করার পরে দেখা গেল আমি লোক পাচ্ছি না। 4 তলা বিল্ডিং হয়ে গেছে আমার, 80 জন লোকের জন্য থাকার ব্যবস্থা, বিছনা টিছনা সব রেডি, আমার গিজার লাগানো আছে, লিফট লাগানো আছে সব, কিন্তু আমি লোক পাচ্ছি না। কেন পাচ্ছি না এটা দেখতে যেয়ে আমি দেখলাম, আমি পার্কে হাঁটতে যাই, আমাকে বলে কি আপনি কতজন চান? 40 জন, আমি কালকেই দিব। কিন্তু যখনই আনতে যাই কেউ আর আসে না। কেন আসে না? ওই 5 লোকে কিছু বলে, এটা আছে সোশ্যাল স্টিগমাটা তো রয়েই গেছে, যে হ্যাঁ তুমি তোমার বাবাকে দিয়ে আসছো, মাকে দিয়ে আসছো। এটা করে আমরা পরে 22 সনের 26শে মার্চে 2 জনকে নিয়ে আমরা শুরু করলাম। 2 জনকে নিয়ে শুরু এখন করলাম। কতজন আছে? এখন আমার 52 জন আছে, 52। এখন এদের জীবনের এক একজনের ঘটনা, মানে এক একজনের জীবন নিয়ে এক একটা গল্প হয়ে যাবে। আপনি যেটা বললেন এরা কোন ইয়ে থেকে আসে, এখানে যদি আমরা শুধু বলি যে ছেলে মেয়েরই ভুল, ছেলে মেয়ে দেখাশোনা করে না, সেটা একটা দিক আছে। আরেকটা দিক আমি করতে চাই, আমার অবজারভেশন, আমি এদের সাথে মিশি, আমি প্রত্যেকবার যাই, যে ওদের সাথে কাউন্সিলিং করি, কারণ একদম আমি নিয়ে এসছি এ থেকে। তারা টেবিলে বসে খায় না, মাটিতে বসে খেতে চায়, তাদেরকে আমি এখন ডাইনিং টেবিলেই করেছি। তারপর টয়লেটগুলি দেখবেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখান থেকে তাদেরকে সেইভাবে হ্যাঁ অভ্যস্ত করেছি। এখন আপনি গেলে বুঝবেন না সেটা, কিন্তু থাকা খাওয়াটাই তো আসল জিনিস না, মনের শান্তিরও দরকার। সেই জন্য আমরা সাথে সাথে ওদের খেলাধুলার ব্যবস্থা, যেমন ক্যারম খেলে, লুডো খেলে, তারপর আপনার টেলিভিশন দেখে, নামাজের জন্য নামাজের ঘর আছে, বিভিন্ন রকমের। এছাড়াও ভাগ করে দিয়েছি যে কেউ বাগান চর্চা করে, কেউ মহিলাদের মধ্যে কেউ যে রান্নাঘরে আপনার কাজ করে। হ্যাঁ, তো এদের সাথে কথা বলে দেখি অনেক, এরা যাতে মন মরা না হয়ে থাকে, মনের শান্তির জন্যই আসে এখানে। সবাই কিন্তু খাওয়া পড়ার জন্য আসে না, মনের শান্তিটা অনেক। আমরা বলি যে অ্যাক্টিভ এইজিং আর কি, তাকে সক্রিয় রাখা। অ্যাক্টিভ, হ্যাঁ, আমাদেরটাও এটা হচ্ছে অ্যাক্টিভ লিভিং। তারপরে দেখা যাচ্ছে যে যারা আসছে তাদের সাথে যখন কথা বলি, আপনারা যেটা বললেন, একজন এখানের বয়স্ক ভদ্রমহিলা 80 আপ হবে, তার মধ্যে ভাইকে সব লিখে টেকে দিছে, বাচ্চা কাচ্চা নাই, হাজব্যান্ড আগেই মারা গেছে, গুলশানে বাড়ি ছিল। তাকে নিয়ে রেখে আসলো গাড়িতে করে, মাঝে মধ্যে মাসে মাসে একবার যেয়ে দেখে আসে, মাঝে মাঝে নিয়ে আসে। 2 বছর পরে দেখা যায় সে ভাই আর আসে না। তারপর সেও অসুস্থ হতে শুরু করলো আস্তে আস্তে, হয়তো মানসিক দিকটাও থাকে। আমি যে ওনার সাথে আলাদা করে 10-15 মিনিট সময় কাটাই, তারপর জিজ্ঞেস করি ঈদে বাড়িতে যাবেন কি না। আমাদের এখানে ছুটিতে বাড়িতে যাওয়ার নিয়ম আছে, যদি কেউ এসে নিয়ে যায় যে কয়েকদিন থেকে আসবে। তো তখন বলে যে আমাকে যদি ওরা দেখতে আসে, ডাকে, ওরা যদি টেলিফোন করে বা নিতে আসে, তাহলে আমি যাব, নাহলে আমি যাব না। নিজের সম্মান বোধটা তার আছে, এবং তিনি যে কষ্ট পেয়েছেন ওই জায়গা থেকে। আর সবচেয়ে দুঃখের কথা কি, যখন একদম অসুস্থ হসপিটালে নেওয়া হলো, হসপিটালাইজড হলো, সুবানিয়ান আমাকে টেলিফোন করলো, এখন কি করবো? আমি ভাইকে খবর দেন, বললো যে ভাই তো বলছে যে কোনো কিছু হলে আপনারা কিছু করে ফেলেন, সব আমাকে আর জানানোর দরকার নেই। আমি বললাম তবু আপনাকে জানাতে হবে। জানালো, কয়েকদিন ভাই তো আসলো না, তখন বললো আমার সময় নাই, আই এম সো বিজি। তারপরে কয়েকদিন পরে মারা গেল। আমরা যে এর মধ্যে দেখে ঠেকে আসলাম, তারপরে মারা গেল। ভাইকে বলা হলো, ভাই কিন্তু যায় নাই, আমরাই কবরের ব্যবস্থা করেছি। এখন এরকম আরও কয়েকজন আছে, তারা কত কষ্ট হলে বলে যে আমরা লিখে দিলাম, একদম লিখিতভাবে তারা করেছে যে আমি মারা গেলে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাউকে কোনো খবর দেওয়ার দরকার নাই, আপনাদের দায়িত্ব থাকলো, আপনারা কবর দিবেন, কবরের ব্যবস্থা করবেন। হ্যাঁ, আমরাও কবরের 3 জায়গায় 3টা আর কি আমাদের অল্টারনেট রেখেছি। একটা হচ্ছে আমাদের ওই গ্রামে আমরা একটা শরীক হিসেবে ওই কবরস্থানে একটাই করেছি, আরেকটা আছে যদি কেউ নিয়ে যায়, পরিবারের লোক নিয়ে গেলে সেটাই সবচেয়ে ভালো, কারণ আমরা সেটা নেওয়ার খরচও বহন করতে রাজি আছি, করিও। আর একটা আছে যদি একদমই না পারি কোথাও, যে বর্ষার সময় পানি উঠে গেলে, তখন আঞ্জুমানে মহিদুল ইসলামের সাথে একটা আমাদের অ্যারেঞ্জমেন্ট, অনেকগুলো বিকল্প ব্যবস্থা। তো তার মানে এখানে দেখা যায় যে আরেকটা আইনগত যেটা বললেন, একটা ভদ্রলোক ছিলেন, উনি 3 বছর ছিলেন, বেশ ভালোই। উনিও বলেছে যে উনি মাঝে মধ্যে যেতেন, 2টা ছিল ইঞ্জিনিয়ার,
তারপর যখন উনি অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে ছেলেদেরকে খবর দিল, আসলো না। তারপর আমার অফিস থেকে চিঠি দেওয়া হলো যে আমাদের সরকারি আইন হিসেবেই আছে যে ছেলেমেয়েরা না আসলে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু ওই ভদ্রলোক আবার ওখানে যেয়ে থানাতে এটাই কি বলে না দাবি একটা লেখে ওখানে জমা দিয়ে আসছে। ছেলেরা আমার ছেলেদের উপর আমার কোনো দাবি নাই। হ্যাঁ, ছেলেদের উপর আমার কোনো দাবি নাই, আমি সব করে দিয়ে আসছি। তো সেই ভদ্রলোক নির্মম বাস্তবতা, এক একটা জীবনের এক এক ধরনের। তারপর সরকারি ভয় পেয়ে আইনের কথা শুনে তারপর আর কি আসলো। আসলে কিছুদিন যোগাযোগ করে আইন দিয়ে এই দায়িত্ব মমতা